কিনে নিল, পরপর তো 4টে ট্রেন চলে গেল, এখনো তো অনির্বাণ এলো না। আর এদিকে তো ধুরজুটি বাবুর তো কোনো পাত্তা নেই, তিনি আবার ওই বাঘমুন্ডি পাহাড়ে গিয়ে পঞ্চমুন্ডি আসনে বসতে চলে গেল না তো। এই দেখ পলাশ, ওই সিদ্ধ পুরুষদের নিয়ে না একদম মজা করেছিল। আর বাঘমুন্ডি নয়, উনি ওই অমাবস্যার রাতে তারাপীঠের মহাশ্মশানে পঞ্চমন্দির আসনে বসে না সব সাধনা করেছে। তুই একবার ওই অনির্বাণকে ফোন করে ট্রাই করতো, ও আবার ওই ঘাবড়ে টাবড়ে গেল না তো। অনির্বাণ কিন্তু আমাদের মধ্যে সব থেকে সাহসী ছেলে, এটা কিন্তু তুই অস্বীকার করতে পারবি না। ওই শ্যামবাজারে 5 মাথার মোড়ে বসে ওই প্লাঞ্চেট ভূত প্রেত নিয়ে মজা করা, আর এখানে ওই সত্যি সত্যি পেট সিদ্ধ জ্যোতিষীর মুখোমুখি হয়ে প্লাঞ্চেটে বসা, এই দুটোর মধ্যে অনেক তফাৎ আছে গুরু। ওর কিন্তু কথা দাম আছে। দাঁড়া, আমি একবার অনির্বাণকে ট্রাই করি। হ্যাঁ, কি রে, কি হলো? না রে, এই নেটওয়ার্ক ফেলিওর দিচ্ছে। দুজনের মধ্যে কেউ এলো। আরে এলো। হ্যাঁ, এখান থেকে ধুরজ্যোতি বাবুর বাড়ি কত দূর হবে? ওই গাড়িতে 8 ঘন্টার পথ হবে। আরে উনি তো বলেছেন ওই গাড়ি নিয়ে আসবো, বুঝলি? ব্যাপারটা হলো অনির্বাণ যদি এখনো না এসে পৌঁছায় তাহলে তো ওই আমার তো পেস্টিজ একেবারে পাংচারে পলাশ। তোদের কথায় ওই উত্তেজিত হয়ে ওনাকে কথা দেওয়াটাই আমার ভুল হয়েছে। আর ব্যাপারটা উনি সিরিয়াসলিও নিয়েছে। এখন তো দেখছি এখান থেকে ফিরে যাওয়ারও কোনো পথ নেই। এখান থেকে ফিরে যাওয়া মানে ওনাকে তো অসম্মান করা, তাই না? চল চা খেয়ে আস। হ্যাঁ চল। হ্যাঁ, একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, কি বলি? হ্যাঁ চল 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 তাই করে দে। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবকুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মন, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। আমাদের নবাবগঞ্জে আসার কারণটা একটু খুলে বলা যায়। আমি নীলকান্ত অর্থাৎ নীলু আর অনির্বাণ, আমরা সকলেই শ্যামবাজারের বাসিন্দা এবং কাছেই গণেন্দ্র মিত্র লেনের যুগের পথিক ক্লাবের সদস্য। নিয়মিতভাবে আমাদের আড্ডার আসর বসে গণেন্দ্র মিত্র লেনের ক্লাব ঘরে। ঠিক দিন 10 আগে ক্লাব ঘরে বসে আড্ডা দিচ্ছিলাম আমরা। শুধু আমরা 3 জন নয়, সেদিন আড্ডায় হাজির ছিল রিজু, অসীম, তপন, ভোলা, আরো অনেকে। সাধারণত আড্ডায় যেমন হয় আর কি, এক প্রসঙ্গ নিয়ে আলোচনা হতে হতে অন্য প্রসঙ্গে চলে আসা, ঠিক তেমনই সেই দিন তোরা বাকি সব পিঠগুলো নে না। বেশি ভূত আত্মা করিস না, আমাদের নীলুর আবার আত্মা ভূত প্রেত এগুলোর উপর খুব বিশ্বাস। কি বলি আত্মা নেই? আরে আমি যাকে হাত দেখাই ওই ধুরজুটি চক্রবর্তী বাবু, উনি প্ল্যান চেক করে আত্মা নামাতে পারে। যে সময় দাঁড়িয়ে সভ্যতা মঙ্গল গ্রহে প্রাণের সন্ধান করছে, সেই সময় আমাদের নীলু বাবু আবার বলছেন দুর্যোগ বাবু আত্মা নামান। এই কথা আমাকে আবার বিশ্বাস করতে হবে। আসলে ওই প্রথম হচ্ছে
মানুষের বুজরুকি, বুঝলি? হ্যাঁ। লোক ঠকিয়ে ব্যবসা করা, হ্যাঁ। আর কিচ্ছু নয়। আমার বড় মামা নিজের চোখে দেখেছে। খুব দেখেছেন, খুব নিজে চোখে দেখেছেন। দেখেছে? তাহলে ঠিক করেন যে ধুরজুটি বাবুকে রাজি করা প্ল্যান চেনে বসার জন্য। একদম প্ল্যান চেনের কিন্তু একটা ভাই শর্ত আছে, অনির্বাণকে কিন্তু প্ল্যান চেনের মিডিয়াম হতে হবে। হ্যাঁ, আমি রাজি আছি, আমি রাজি আছি। একদম। আমি দুইজনে প্রমাণ করছি। আমি প্রমাণ করছি, আমি রাজি আছি। একদম, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, হোক। একদম। হ্যাঁ, সেদিনের এই আলোচনা অন্য দিনের মতো শুধু আলোচনাতেই সীমাবদ্ধ থাকেনি। অনির্বাণ হচ্ছে ঘোর যুক্তিবাদী, আর আমাদের নীলুর আবার আত্মা টাত্মার উপরে প্রচণ্ড বিশ্বাস। তাই বিষয়টা সেদিন দুজনেই কিন্তু সিরিয়াসলি নিয়েছিল। পরদিনই নীলু তার বড় মামাকে নিয়ে হাজির হয়েছিল ধূর্যটি বাবুর বউবাজারের চেম্বারে। সব কথা শোনার পর প্ল্যানচেটের ব্যাপারে ধূর্যটি বাবু রাজি হয়ে গেলেন। তবে তিনি বলেছিলেন নীলু, অনির্বাণ ও আরও একজন, অর্থাৎ মোট 3 জনকে অমাবস্যার দিন তার নবাবগঞ্জের বাড়িতে আসতে হবে। উনারই আমন্ত্রণে আমি আর নীলু বিকেলের ট্রেন ধরে নবাবগঞ্জ প্ল্যাটফর্মে এসে নামলাম। কিন্তু অনির্বাণ কলকাতায় কি একটা কাজ সেরে অন্য ট্রেনে আসার কথা থাকলেও তার কিন্তু এখনো দেখা নেই। আর বৃষ্টির মধ্যে আমরা অনির্বাণের জন্য কিন্তু অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছি। আর এদিকে ধূর্যটি বাবুও আমাদের এখনো নিতে আসেননি। হ্যাঁ রে, 6টা তো বেজে গেল, এখনো কেউ এলো না। শোন, আর আধ ঘন্টা দেখবো, এর মধ্যে যদি দুজনের কেউ আসে তাহলে ভালো, তা নাহলে কিন্তু আমরা ডাউন ট্রেন ধরে ব্যাক করব। তখন কিন্তু আমাদের কেউ দোষ দিতে পারবে না। ঠিক আছে, তাই হবে। আরে ওই তো ধূর্যটি বাবু এসে গেছে। চ চ চ চ চ, ওটা ওনারই গাড়ি, আমি চিনি। হ্যাঁ, চ চ চ চ চ চ। আমি কলকাতা থেকে ফিরছি, তাই আসতে একটু দেরি হয়ে গেল। তোমরা দুজন কেন? আমি তো 3 জনকে আসতে বলেছিলাম। আর সেই কি সেই ছেলে যে মিডিয়াম হতে চায়? না না, এর নাম পলাশ, আমারই বন্ধু। আমরা দুজন একসঙ্গে এসেছি। আর অনির্বাণ অন্য ট্রেন ধরে আমাদের সঙ্গে এখানে মিট করার কথা। কিন্তু 1 ঘন্টা ধরে আমরা ওর জন্য অপেক্ষা করছি। বুঝতে পারছি না যে ও এখনও কেন এলো না। ও পলাশ তারপরে কন্টিনিউ ফোন করেই যাচ্ছে, নেটওয়ার্ক ফেলিওর বলছে। আমি হিউম্যান সাইকোলজি বুঝি। ও সম্ভবত আর আসবে না। আসলেও ভয় পেয়েছে, সে আর আসবে না। এসো, আমাদের আবার অনেকটা পথ জলকাদায় যেতে হবে, সন্ধে নেমে আসছে। আচ্ছা, এরপর হঠাৎ করে অনির্বাণ যদি চলে আসে তখন কি হবে? For the kind attention of the passenger has been cancelled today. Inconvenience caused to the passengers is deeply regretted. এরপর তার আসার কোনো সম্ভাবনাই আর নেই। তাও যদি সে এখানে কোনো রকমে চলে আসে, আর যদি তার সত্যি সত্যি আমার বাড়ি যাওয়ার ইচ্ছে হয়, তাহলে যে কোনো ভ্যান রিক্সাকে বললেই আমার বাড়ি পৌঁছে দেবে। এসো।
অনির্বাণটা যে কেন এলো না কি জানি। এরপর যদি সে কোনো রকম ভাবে চলেও আসে, তাহলে তাহলে আমাদের সঙ্গে মিট করবে বা কিভাবে? এসো। একটু ঝড় বৃষ্টি হলেই এখানে ইলেকট্রিসিটির আর কোনো ভরসা থাকে না। তবে একটা রাত আশা করি তোমাদের সেরকম কোনো অসুবিধা হবে না। দাঁড়িয়ে কেন, বসো, আমি একটু আসছি। বুঝলি পলাশ, আজকে রাতটা মনে হচ্ছে এখানেই কাটাতে হবে রে। হ্যাঁ, অসুবিধা কিছু নেই। অনির্বাণটা এলো না কেন? তাহলে কি অনির্বাণ সত্যি সত্যি ভয় পেয়ে গেল? না না, ও নিশ্চয়ই কোনো জরুরি কাজে আটকে পড়েছে। যাকে এগুলো তোমরা খেয়ে নাও, আমি ততক্ষণে সান্ধ্য আর্নিকটা সেরে আসি। ঠিক আছে? ঠিক আছে। কিছু খাইনি ভালো করে। সেই অনেকক্ষণ ধরে সেই ভাবছি। তোমাদের খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, তাহলে চলো এবার অন্য ঘরে গিয়ে কথা বলা যাক। হ্যাঁ, চলুন চলুন। এসো। এসো। বসো।
এই একটা চেয়ার তোমাদের সেই বন্ধুর জন্য নির্দিষ্ট করা ছিল, কিন্তু সে তো এলোই না। 4 জন না হলে প্ল্যানচেটে বসা যাবে না। আমি ভেবেছিলাম তোমাদের কথার দাম আছে, তাই আমি এখানে আসতে বলেছিলাম, কিন্তু এখন বুঝলাম যে না না, প্ল্যানচেটে বসা না গেলেও আপনার মতো সিদ্ধ পুরুষের কাছ থেকে আমরা তো অনেক কিছুই জানতে পারি। পলাশ, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, বলছিলাম ওই পঞ্চমুণ্ডির আসনে বসে কিভাবে সব সাধনা করতে হয় তা একটু শোনাবেন? মানে আমার জানার খুব ইচ্ছা আর কি। হ্যাঁ, আমারও খুব ইচ্ছা আছে। তাহলে সেসব কথাই বলি, শোনো। আসলে তোমরা যে সাধনার কথা জানতে চাইলে তা কিন্তু অত্যন্ত কঠিন সাধনা। অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছে এই সাধনা করতে গিয়ে। প্রথমে সংগ্রহ করে আনতে হয় কোনো লাশ, তারপর মহা শ্মশানে সেই লাশের ওপর পঞ্চমুণ্ডির আসন পেতে বসতে হয়, আর সঙ্গে রাখতে হয় মাটির ভাঁড়ে চাল ভাজা আর ওই নরকরণীতে সুরা। মন্ত্রোচ্চারণে শরীরের মধ্যে এসে প্রবেশ করে সেই প্রেতাত্মা। জীবন্ত জীবন্ত হয়ে ওঠে লাশ। মাঝে মধ্যে বিভৎস চিৎকার করে সে বলে ওঠে, দে দে, আমায় খেতে দে, আমার বড় খিদে পেয়েছে। তখন তাকে এক মুঠো চাল ভাজা আর সুরা তার মুখে ঢেলে দিয়ে শান্ত করতে হয় তাকে। এ সময় যদি কেউ ভয় পেয়ে যায় তাহলে কিন্তু তার নিঘাত মৃত্যু। লাশের উপর পাতা আসনে শক্ত হয়ে বসে চামুন্ডা মন্ত্র জপ করতে হয়। সে মন্ত্র অত্যন্ত কঠিন মন্ত্র, আর মন্ত্রে যদি সামান্য ভুলচুক হয় তাহলে যে লাশের উপর বসে আছে তাকে ছিটকে ফেলে দিয়ে উঠে দাঁড়াবে গিয়ে সেই লাশ। তারপর একটা শব্দ আসছে না বাইরে থেকে? শব্দ কে কে তুমি? আরে তুই? ও তো আমার ওই সেই বন্ধু, ওই যে যার আসার কথা ছিল। আয় ভেতরে আয়। সরি আমার আসতে একটু দেরি হয়ে গেল। আর তো সরি। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম তুই আর এলি না। আমরা তোর জন্য না অনেকক্ষণ ধরে স্টেশনে অপেক্ষা করেছি। স্টেশনে আরে যখন আমি আসবো বলেছি তখন আমি আসবোই, তাই তো এত কষ্ট করো। আর তোমরা দাঁড়িয়ে কেন? চেয়ারে বসো। হ্যাঁ, চল চল চল, বল বল বল। আয়। আচ্ছা, তুমি কি মিডিয়াম হতে চেয়েছিলে? হ্যাঁ, তা তোমার নাম কি? আমার নাম দাদা। আচ্ছা দাদা, তুমি কি জানো যে অনেক সময় কোনো শয়তান আত্মা
মিডিয়ামকে ছেড়ে দেওয়ার আগে তার ক্ষতি করে দিয়ে যেতে পারে? ক্ষতি করে মানুষেরা, আত্মার না। তাছাড়া আমার কোনো আত্মাই কোনো ক্ষতি করতে পারবে না, কি বলিস? বাহ, তোমার সাহস আছে দেখছি। তবে বেশি সাহসও ভালো নয়। যাকে তোমাদের বন্ধু যখন এসেই পড়েছে, তখন শুধু শুধু ওই পঞ্চমন্ডি আসনের গল্প শুনে সময় নষ্ট করে কোনো লাভ নেই। তাছাড়া তোমার অবিশ্বাসী বন্ধু নিশ্চয়ই ভিতরে ভিতরে উদ্গ্রীব হয়ে উঠছে প্ল্যান চেটে বসার জন্য। সেই জন্য সে এতটা পথ ভিজে এসেছে মিডিয়াম হবে বলে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই, আমাকে আবার ফিরে যেতে হবে, বুঝলি? সে কি, তুই আবার এই ঝড় বৃষ্টির মধ্যে ফিরে যাবি? না রে, আমার এখানে রাতে থাকা হবে না, আমাকে ফিরতেই হবে। আর বাড়িতে অনেক লোকজন এসেছে। কিন্তু আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বরং শুরু করে দিই। প্রথমে এই দরজাটা বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, দরজাটা বন্ধ করে দে তো। হ্যাঁ। এবার তোমাদের আমি একটা কথা বলছি। যদি কারোর হাড় দুর্বল থাকে তাহলে কিন্তু প্ল্যান চেটে না বসাই ভালো। পরে দুর্ঘটনা ঘটলে আমায় কিন্তু কেউ দোষ দিও না। আমাদের সকলের হাত ঠিক আছে, আপনার হাত ঠিক আছে তো? মানে আপনি ভয় পাচ্ছেন না তো? যে পঞ্চমন্ডির আসনে বসে সব সাধনা করেছে সে কোনো প্রেতাত্মাকে ভয় পায় না। ঠিক আছে, এবার আমি প্ল্যান চেট শুরু করছি। তবে একটা কথা, আর কিন্তু কেউ একটা কথাও বলবে না। শুধু মনে মনে চিন্তা করবে কোনো পরিচিত মৃত ব্যক্তি। ঠিক আছে? এবার আমার মতো দু হাতের আঙুলগুলোকে টেবিলের মধ্যে আলতো করে ছুঁয়ে রাখো। আপনি কি এসেছেন? যদি এসে থাকেন তাহলে টেবিলে একটা শব্দ করুন। তাহলে আপনি এসেছেন। আপনার নাম কি? আমার নাম
আপনার ঠিকানা কি? এটা তো আমাদের দুটো বাড়ির পরেই অনির্বাণের বাড়ির ঠিকানা। তাহলে অনির্বাণ অনির্বাণ তাহলে কায়দা করেই তার ডাক নামটা বলেছে। আসলে সে প্ল্যান চেটে বসে নাটক করে ঠকাতে চাইছে ধৈর্যটি বাবুকে। অনির্বাণটা পারেও বটে। আপনার আপনার কি খুব কষ্ট হচ্ছে? আপনার কি অপঘাতে মৃত্যু হয়েছে? কিভাবে? একটা গাড়ি চাপা দিল আমাকে। তারপর সব শেষ, সব শেষ। কি গাড়ি ছিল সেটা? না লরি? একটা মারুতি ভ্যান। আজ দুপুরে আকাশ মোড়ে গাড়িটার নম্বর কত ছিল? তোদের পঞ্চমুণ্ডী আসনে বসে থাকা সিদ্ধ পুরুষের আজ কি অবস্থা। শেষ পর্যন্ত তোরই কথাই ঠিক রে নীলু। তোরই কথাই ঠিক।
হ্যাঁ পলাশ বলছি। আমি অসীম বলছি। হ্যাঁ বল। তোমার যেখানে আছে সেখান থেকে এখনই কলকাতা ফিরে আয়, খুব জরুরি। কেন কেন রে, কি হয়েছে? আমি ধরতে পারলাম কি হয়েছে। অনির্বাণ আর নেই। হ্যাঁ কি বলছিস তুই? অনির্বাণ তো এক্ষুনি আমাদের সামনে। এই